আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কারাগারে অন্ধ হয়ে গেছেন ভিন্ন মতাবলম্বী সৌদি আলেম। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল 2টি ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। প্রধানমন্ত্রীর পক্ষে আদেশ দিল থাই আদালত, আরও বিক্ষোভের সম্ভাবনা। জাতীয় সংঘে ট্রাম্পের আরেকবার পরাজয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল মাদুরো। সর্বশেষ জানিয়ে দিব ইরানে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন জাতীয় সংঘের কর্মকর্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কারাগারে অন্ধ হয়ে গেছেন ভিন্ন মতাবলম্বী সৌদি আলেম। সৌদি আরবের খ্যাতিমান ভিন্ন মতাবলম্বী আলেম শেখ সালমান আল কুদার ছেলে জানিয়েছেন যে তার বাবা কারাগারে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে অন্ধ ও বধির হয়ে গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে তার উপর প্রচণ্ড রকমের দমন পীড়নের জন্য এই খ্যাতিমান আলেম কার্যত অচল হয়ে যেতে বসেছে। সৌদি আরবের বর্তমান যুবরাজ এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর দেশটির গণতন্ত্রের জন্য আন্দোলনকারী আলেম এবং বুদ্ধিজীবীদের উপর দমনপীড়ন মারাত্মকভাবে বেড়েছে। প্রিজনার্স অফ কনসিয়েন্স নামে সৌদি আরবের একটি মানবাধিকার সংগঠন তাদের টুইটার পেজে আজ বলেছেন যে কারারুদ্ধ আলেম শেখ সালমান আল কুদরা প্রায় তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে বসেছে এবং তিনি দৃষ্টিশক্তি হারানোর কাছাকাছি। 63 বছর বয়সী তার ছেলে আব্দুল আল ওয়াত এসব তথ্য জানিয়েছে। বরাবর মুক্তি নিশ্চিত করার জন্য শেখ সালমানের ছেলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে গতকাল অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই তা মেনে নেয়নি। গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 88টি এবং বিপক্ষে ভোট পড়ে 9টি। 62টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আরেকটি প্রস্তাবে ফিলিস্তিনি সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে, যার পক্ষে 145টি ভোট পড়েছে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র 60টি এবং 9টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে 1967 সালের আগের সীমানায় ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্য 3টি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল 2টি ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলো 2টি বৃহত্তর ঘাঁটি নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গতকাল এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে 2500 সেনা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের হাতে। আফগানিস্তানের ছোট ছোট ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি পরিষ্কার করেননি যে কোন 2টি বড় ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে। আফগানিস্তানের সবচেয়ে বড় 2টি মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে কান্দাহার এয়ারফিল্ড ও বাগরাম ঘাঁটি। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর পক্ষে আদেশ দিল থাই আদালত, আরও বিক্ষোভের সম্ভাবনা। থাইল্যান্ডের একটি আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওয়াচার পক্ষে রায় দিয়েছে, যার কারণে সেখানে আরও বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। থাইল্যান্ডের বিরোধী রাজনৈতিকরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বার্থগত দ্বন্দ্বের একটি মামলা দায়ের করেছিলেন এবং আইনি লড়াইয়ের অপদৃষ্টিতে তিনি জিতে গেছেন। এ মামলায় হেরে গেলে আইনগতভাবেই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হতে পারতেন।
প্রধানমন্ত্রী প্রায়ুত 2014 সালে থাই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে, কিন্তু তিনি এখনও সামরিক বাহিনীর বাড়িতে অবস্থান করছে। এ নিয়ে থাই বিরোধী রাজনৈতিক নেতারা তার বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড মামলা দায়ের করে। 9 সদস্যের সাংবিধানিক আদালত সর্বসম্মতিভাবে প্রাইমুতের পক্ষে রায় দেয়। থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত কয়েক মাস ধরে রাজপথে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে। এই রায়ের ফলে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওয়াচা টিকে গেলেন, কিন্তু রায় ভিন্ন হলে তাকে ক্ষমতা ছাড়তে হতো। জাতীয় সংঘে ট্রাম্পের আরেকবার পরাজয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল মাদুরো। জাতীয় সংঘ শেষ পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আনুষ্ঠানিকভাবে সেদেশের বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে সেদেশের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিল। তার সেই ষড়যন্ত্র পা দেয়নি জাতীয় সংঘ সাধারণ পরিষদ। এই সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয় হিসাবে বর্ণনা করেছে জাতীয় সংঘে নিযুক্ত ভেনেজুয়েলার প্রতিনিধি সামুয়েল মুনকাদ। তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতীয় সংঘের সাধারণ পরিষদ 2025 সাল পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে মাদুরোকে স্বীকৃতি দিয়েছে। ভেনেজুয়েলায় 2018 সালে আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচনে 2025 সাল পর্যন্ত মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে নিকোলাস মাদুরো। জাতীয় সংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি বলেছেন, জাতীয় সংঘের এই সিদ্ধান্ত ট্রাম্পের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদীদের জন্য একটি বড় পরাজয় এবং ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয়। তিনি বলেন, এ বিজয় শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং এটা জাতীয় সংঘ ও মানবাধিকারের জন্য বড় বিজয়। তিনি বলেন, 193 দেশের সংগঠন জাতীয় সংঘ ভেনেজুয়েলায় নির্বাচিত প্রেসিডেন্টের মোকাবেলায় অনির্বাচিত ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে ঘোষণার মার্কিন পদক্ষেপের বিরোধিতা করেছে। ভেনেজুয়েলায় 2018 সালের নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করে সেদেশের বিরোধী নেতা গুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। এরপর ওই বিরোধী নেতাকে দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সর্বাত্মক চেষ্টা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবরোধ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। ইরানে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন জাতীয় সংঘের কর্মকর্তা। মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে, এমনকি করোনা পরিস্থিতিতেও অমানবিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এরই মধ্যে আন্তর্জাতিক সমাজ আমেরিকার এ নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। জাতীয় সংঘের বিশেষ প্রতিবেদক এলিনা দোহান বলেছেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে জাতীয় সংঘের অন্তত 20% সদস্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি ইরানের কথা বিশেষভাবে উল্লেখ করেন যে দেশটি করোনা পরিস্থিতিতে মার্কিন অমানবিক নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। জাতীয় সংঘের এই প্রতিবেদক করোনা সংকটকালেও একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কারণে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেছেন, অনেক কোম্পানি ইরানে করোনা আক্রান্ত অসুস্থ রোগীদের জন্য শ্বাস প্রশ্বাস যন্ত্র সরবরাহ করতে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্ভব হয়নি। জাতীয় সংঘের এই প্রতিবেদক ওয়াশিংটনের বেআইনি ও অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করার জন্য এ দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন। বিশ্বের বহু দেশ, এমনকি মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে ফেলার জন্য ওই দেশটির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। মার্কিন কংগ্রেসের অন্তত 30 জন সদস্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব সমালোচনা ও আহ্বানের কোনো তোয়াক্কা করছে না। বাস্তবতা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী নীতি খুব একটা সফল হয়নি, বরং তিনি প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে। কারণ ওয়াশিংটনের মিত্ররাও ইরানের ইস্যুতে ট্রাম্পের নীতির বিরোধিতা করছে। রাজনৈতিক বিশ্লেষক সাইমন তিলদাস বলেছেন, যদিও ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর বিরুদ্ধে মার্কিন সর্বোচ্চ চাপের কারণে ওই দেশগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু এটা নিশ্চিত যে যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর করোনা পরিস্থিতিতে এ ধরনের নিষেধাজ্ঞা রাজনৈতিক, নৈতিক ও কৌশলগত দিক দিয়ে মারাত্মক ভুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও 2 মাসের কম সময় ক্ষমতা রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু যে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তাই নয়,
বিশ্বের অন্যান্য দেশকেও এই নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডগ হাস্টন বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে করোনা মোকাবেলায় ইরানের সরকার ও রেড ক্রিসেন্ট কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এ অবস্থায় ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে জাতিসংঘের প্রতিনিধিকে যে বক্তব্য দিয়েছে তা গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকেরা মনে করেছে।